নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। তবে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। আমরা জানি যে এর আগে বিজেপি প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 144 জনের নাম তারা ঘোষণা করেছে। দ্বিতীয় প্রার্থী তালিকায় সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি, শ্যামপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণকে খড়গপুর সদর থেকে সরিয়ে শ্যামপুরে প্রার্থী করা হয়েছে। মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়। তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া তাপস রায়কে মানিকতলায় প্রার্থী করল বিজেপি। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। মৌপেদি, কারা কারা স্থান পেল এই তালিকায়? ঋষি, আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে 111 জনের তালিকা প্রকাশ পেয়েছে। 111 জনের যে তালিকা প্রকাশ পেয়েছে দ্বিতীয় তালিকায়, অর্থাৎ যে 150 জনের নাম বাকি ছিল সেখানে কিন্তু পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলো না। 111 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সবচেয়ে চর্চায় যে পানিহাটি ছিল, সেই পানিহাটি কেন্দ্রের নাম কিন্তু এই 111টা মধ্যে নেই। আমরা যদি দেখি যে পানিহাটিতে যেখানে আরজিকর কাণ্ডে নির্যাতিতার মায়ের দাঁড়ানোর কথা শোনা যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত পানিহাটির নাম প্রকাশ হয়নি। পানিহাটি সহ আরো বেশ কিছু আসনের নাম প্রকাশ হয়নি। প্রথম দফায় 144-এর পর দ্বিতীয় দফায় 111টি আসনের নাম প্রকাশ হয়েছে। প্রার্থী তালিকা যেখানে মাথা ভাঙায় নিশীথ প্রামাণিক উল্লেখযোগ্য নামের মধ্যে আমি যেগুলো বলার চেষ্টা করছি, আমরা যদি দেখি যে সবিতা বর্মন, তিনি ইটাহারে দাঁড়াচ্ছেন। চোপড়ায় শঙ্কর অধিকারী। এর পাশাপাশি যদি আমরা দেখি যে কামদিতে গার্গী দাস ঘোষ, আমি পরপর যে নামগুলো, সুব্রত ঠাকুর, তিনি গোঘাটায় দাঁড়াচ্ছেন। স্বপন মজুমদার বনগা দক্ষিণে, অশোক কীর্তনিয়া বনগা উত্তরে দাঁড়াচ্ছেন। এবং এর পাশাপাশি আরো অর্জুন সিং, তিনি নোয়াপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কৌস্তব বাগচি ব্যারাকপুর থেকে। এর পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখবো যে রেখা পাত্র, হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র দাঁড়াচ্ছেন। টুম্পা সর্দার দাঁড়াচ্ছেন বারুইপুর পূর্ব থেকে। রূপা গাঙ্গুলি সোনারপুর দক্ষিণ থেকে প্রার্থী হচ্ছেন রূপা গাঙ্গুলি। পাপিয়া অধিকারী প্রার্থী হচ্ছেন টালিগঞ্জ থেকে। এন্টালি থেকে প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রার্থী হচ্ছেন। ইন্দ্রনীল খান প্রার্থী হচ্ছেন বেহালা পশ্চিম থেকে। সুনীল মহারাজ বেহালা পূর্ব থেকে প্রার্থী হচ্ছেন। বিজয় ওঝা জোড়াসাঁকো থেকে প্রার্থী হচ্ছেন। এবং যদি আমরা দেখি তাপস রায় তিনি মানিকতলা থেকে প্রার্থী হচ্ছেন। রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়া থেকে। এর পাশাপাশি হিরণ আমরা দেখেছি যে প্রথম তালিকায় যার নাম ছিল না, যার খড়গপুরে, সেখানে খড়গপুর সদরে যেখানে দাঁড় করানো হয়েছিল দিলীপ ঘোষকে, তিনি শ্যামপুরে প্রার্থী হচ্ছেন। হ্যাঁ মৌপিয়াদি, যেমনটা আমরা আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী জানাচ্ছিলেন যে বিজেপি দ্বিতীয়। একই সঙ্গে দুটি প্রথম দফার তালিকায় দুটি বদল হয়েছে। বিষ্ণুপুর সেখানে বিশ্বজিৎ খান, তিনি প্রার্থী হচ্ছেন, এবং জয়পুরে সেখানে বিশ্বজিৎ মাহাতো। বেশ, অর্থাৎ মৌপিয়াদি 255 জনের প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা করে দিল বিজেপি। প্রথম দফাতে তার 144 জনের প্রার্থীদের নাম জানিয়েছিল, এবার আরো 111 জনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তবে উল্লেখযোগ্য আজকে যেটা জানা যাচ্ছিল যে পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে দেখা যেতে পারে অভয়া, আরজি করে নির্যাতিতার মাকে তিনি প্রার্থী হতে চেয়েছেন। সেক্ষেত্রে পানিহাটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। মৌপিয়া নন্দী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। মৌপিয়াদি, যেমনটা তুমি জানাচ্ছিলে। হ্যাঁ, একেবারেই আমি যেটা তোমায় বললাম যে 111 জনের, অর্থাৎ এখনো সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ হয়নি যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে যে তালিকা আমাদের হাতে এসেছে তাতে 111 জনের নাম রয়েছে। এবং এই 111 জনের নাম যদি আমরা দেখি তাহলে তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য নাম আমরা দেখতে পাচ্ছি, যদিও সেখানে পানিহাটির নাম নেই। পানিহাটি থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন যে জল্পনা প্রবল ভাবে চলছে, তাই পানিহাটির দিকে সবার আজকে নজর ছিল, কিন্তু পানিহাটির নাম এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। এবং আমরা যদি দেখি যে আমি যেমনটা আগে বলছিলাম যে নিশীথ প্রামাণিক, আমরা জানি নিশীথ প্রামাণিক এর আগে, অর্থাৎ 2024-এর আগে তিনি রীতিমতো অমিত শাহর ডেপুটি ছিলেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি দাঁড়াচ্ছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন মাথাভাঙা থেকে। এর পাশাপাশি যদি আমরা দেখি পরপর যদি আমরা যে উল্লেখযোগ্য নামগুলো দেখি ঋষিকেশ, তাহলে আমরা দেখতে পাবো যে বেশ কিছু উল্লেখযোগ্য নাম, বেশ কিছু যে চর্চিত নাম, সেগুলো আমি একটু বলার চেষ্টা করছি। সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে অশোক কীর্তনিয়া, তিনি দাঁড়াচ্ছেন বনগা উত্তর থেকে। কারণ আমরা জানি যে এই জায়গাটা সেটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে মতুয়া ভোট খুব
এই এই অঞ্চলে বেশ কিছু কেন্দ্রে সেখানে মতুয়া ভোট ডিসাইসিভ ফ্যাক্টর, সেখানে বনগাঁ দক্ষিণে দাঁড়াচ্ছেন স্বপন মজুমদার, সুব্রত ঠাকুর গোঘাটে দাঁড়াচ্ছেন। এর পাশাপাশি যদি আমি দেখার চেষ্টা করি, যেটা খুব উল্লেখযোগ্য, রূপা গাঙ্গুলি, যে রূপা গাঙ্গুলি যাকে আমরা দেখেছিলাম যে তিনি আগে রাজ্যসভায় সাংসদ ছিলেন, সেই রূপা গাঙ্গুলি তিনি আবার যে যে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি তাতে ফিরছেন এবং তিনি প্রার্থী হচ্ছেন সোনারপুর দক্ষিণ থেকে। রেখা পাত্র, আমরা জানি সন্দেশখালীতে রেখা পাত্রকে 2024-এর নির্বাচনে দাঁড় করানো হয়েছিল, রেখা পাত্র দাঁড়াচ্ছেন হিঙ্গলগঞ্জে। এর পাশাপাশি যদি দেখি পাপিয়া অধিকারী, তিনি টালিগঞ্জ কেন্দ্র থেকে পাপিয়া অধিকারী তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এন্টালি থেকে। এবং এর পাশাপাশি আরো কিছু নাম, যেমন তাপস রায়, আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচনের আগে তাপস রায় তিনি দলবদল করেছিলেন, তাপস রায় তারও নাম রয়েছে এই প্রার্থী তালিকায়। এবং কৌস্তব বাগচি, তার নাম রয়েছে। অর্জুন সিং, তিনি দাঁড়াচ্ছেন নোয়াপাড়া থেকে। আমি আরো বেশ কিছু নাম পড়ার চেষ্টা করছি। অর্জুন সিং তিনি নোয়াপাড়া থেকে দাঁড়াচ্ছেন, ব্যারাকপুর থেকে দাঁড়াচ্ছেন কৌস্তব বাগচি। ইন্দ্রনীল খান তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যে এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, যেমনটা আমি বললাম যে সর্বরী মুখার্জি তিনি দাঁড়াচ্ছেন যাদবপুরে, যাদবপুর কেন্দ্রে দাঁড়াচ্ছেন সর্বরী মুখার্জি। ইন্দ্রনীল খান তিনি দাঁড়াচ্ছেন বেহালা পশ্চিম কেন্দ্রে। বিজয় ওঝা তিনি দাঁড়াচ্ছেন জোড়াসাঁকো কেন্দ্রে। রিতেশ তিওয়ারি আমরা বেশ অনেক বছর পর আমরা দেখেছি যে রিতেশ তিওয়ারি তিনি বিজেপির মূল স্রোতে গুরুত্বপূর্ণ জায়গায় ফিরে এসেছেন। রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়ায় প্রার্থী হচ্ছেন। তাপস রায় তিনি মানিকতলায় প্রার্থী হচ্ছেন। এবং হিরণ, ডেফিনেটলি হিরণময় চট্টোপাধ্যায়, হিরণ যিনি খড়গপুর সদর, অর্থাৎ প্রথম তালিকায় যার নাম ছিল না, খড়গপুর সদরের যিনি সিটিং এমএলএ, সেই হিরণ তিনি জায়গা পাননি এবং সেখানে তার পুরনো কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছিল দিলীপ ঘোষকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিরণকে শ্যামপুর কেন্দ্র দেওয়া হয়েছে, শ্যামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন হিরণ। ঋষিকেশ। একদমই মৌপিয়াদি, এই যে আরো দুজন প্রথম তালিকার দুজন প্রার্থীর নাম দেখা যাচ্ছে পরিবর্তন করা হয়েছে। এক বিষ্ণুপুর কেন্দ্রের নাম প্রার্থীর নাম বদল হয়েছে, বিশ্বজিৎ খাঁ সেখানে দাঁড় করানো হচ্ছে। জয়পুর কেন্দ্রে সেখানে বিশ্বজিৎ মাহাতোকে প্রার্থী করা হয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে। এরই পাশাপাশি একাধিক কেন্দ্রে কিন্তু প্রার্থীদের নাম ঘোষণা হলো, অর্থাৎ সর্বমোট প্রথম দফা এবং দ্বিতীয় দফা মিলিয়ে 255 জন প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, এর পাশাপাশি হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। সন্দেশখালী থেকে রেখা পাত্রকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়েছে সন্দেশখালী প্রার্থী সনদ সর্দার। মৌপিয়াদি এখনো পর্যন্ত সরানো বলা যাবে না, কারণ তখন আমরা দেখেছিলাম বসিরহাট কেন্দ্র লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র। হ্যাঁ, লোকসভা নির্বাচনে, কিন্তু লোকসভা নির্বাচন ছিল, এর আগে বিধানসভা নির্বাচনে কখনো লড়েননি রেখা পাত্র। ঠিকই। সেক্ষেত্রে এই যে সন্দেশখালী যে জায়গা যেখান থেকে আন্দোলন করে রেখা পাত্রের উত্থান, মৌপিয়াদি, সেখান থেকে তাকে প্রার্থী না করার পেছনে কোনো কারণ কিছু কি মনে হচ্ছে? বিজেপি দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ, 111 জনের নাম ঘোষণা করা হলো। প্রথম দফা 144 জনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল, এবার আরো 111 জনের প্রার্থীর নাম প্রকাশ করা হলো। মোট 255 জন প্রার্থীর নাম ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, শ্রীরামপুর থেকে ভাস্কর ভট্টাচার্য, চাপদানি থেকে দিলীপ সিং, বলাগড় থেকে সুমনা সরকার, পান্ডুয়া থেকে তুষার কান্তি মজুমদার, জাঙ্গিপাড়া থেকে প্রসেনজিৎ বাগ, ধনিয়াখালী থেকে বর্ণালী দাস, নন্দকুমার থেকে নির্মল খান, ভগবানপুর থেকে শান্তনু প্রামাণিক, খেজুরি থেকে সুব্রত পাইক, এগরা থেকে দিব্যেন্দু অধিকারীকে এগরাতে প্রার্থী করা হয়েছে। পিংলা থেকে স্বগত মান্না, দিব্যেন্দু অধিকারী তাকে এগরাতে প্রার্থী করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ভাই। পুরুলিয়া থেকে সুদীপ কুমার মুখার্জি, নীলাদ্রি শেখর দানা বাঁকুড়া থেকে প্রার্থী করা হয়েছে। বিষ্ণুপুর থেকে শুক্লা চ্যাটার্জি,
খণ্ডঘোষ থেকে গৌতম ধারা। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে আরো একবার। মৌপিয়াদি, দেখা যাচ্ছে এগরা থেকে দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাইকে প্রার্থী করেছে বিজেপি, আর কি জানা যাচ্ছে? দেখো, আমরা যেরকমটা দেখছি, আমরা এখনো পর্যন্ত যে ক্যান্ডিডেট লিস্ট আমরা দেখতে পাচ্ছি, আমি যেমনটা বলছি যে যেহেতু এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা পরপর যদি দেখার চেষ্টা করি, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম সেখানে রয়েছে। আমরা যদি দেখি যে চণ্ডীতলায় দেবাশিস মুখার্জি, শ্রীরামপুরে ভাস্কর ভট্টাচার্য, চাঁপদানিতে দিলীপ সিং, বলাগড়ে সুমনা সরকার, তাদের প্রার্থী করা হয়েছে। যেমনটা তুমি বলছিলে যে এগরা থেকে প্রার্থী করা হয়েছে দিব্যেন্দু অধিকারী, বালিতে প্রার্থী করা হয়েছে সঞ্জয় সিংকে, অনুপম ঘোষকে প্রার্থী করা হয়েছে জগৎবল্লভপুরে। এবং আমরা যেটা তাৎপর্যপূর্ণ, ঋষিকেশ, যে প্রথম লিস্টের পর দ্বিতীয় লিস্টে যদি আমরা দেখি, সেখানে কিন্তু নতুন করে যেভাবে 2021-এ যেভাবে আমরা দেখেছিলাম যে প্রচুর তারকা, প্রচুর দল বদলু, টানকোস, তাদের জায়গা দেওয়া হয়েছিল, এক্ষেত্রে কিন্তু তা নয়, বরং পুরনোতে আস্থা রাখা হচ্ছে দ্বিতীয় লিস্টেও। এবং সেখানে দাঁড়িয়ে যারা সিজনড, যারা তরুণজ্যোতি তিওয়ারি, তিনি দাঁড়াচ্ছেন রাজারহাট গোপালপুরে, শারদ্দত্ত মুখোপাধ্যায় তিনি দাঁড়াচ্ছেন বিধাননগরে, অরিজিৎ বক্সি তিনি দাঁড়াচ্ছেন দমদমে, কল্যাণ চক্রবর্তী দাঁড়াচ্ছেন খড়দাতে, কামারহাটিতে অরূপ চৌধুরী, আর আমি আগেই বলেছি রাজেশ কুমার আইপিএস তিনি দাঁড়াচ্ছেন জগদ্দলে। একাধিক প্রার্থীদের নাম, অর্থাৎ 111 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীদের নামই জানাচ্ছিলেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। নিঃসন্দেহে যে তালিকা প্রকাশ হয়েছে, মৌপিয়াদি যেমনটা বলছিলেন যে এই প্রার্থী তালিকায় অন্য দল থেকে আসা ব্যক্তিদেরকে বা তারকাদেরকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করছে, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে, এমন পুরনো বা আদি বিজেপি নেতাদেরকেই কিন্তু এবার গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির এই যে প্রার্থী তালিকা। প্রথম দফা প্রার্থী তালিকার ক্ষেত্রেও তেমনটাই দেখা গিয়েছিল। দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করলো আজ, সেক্ষেত্রেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে, তেমনটাই প্রতিফলিত হয়েছে। তবে প্রার্থী হয়েছেন অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রার্থী হয়েছেন রূপা গাঙ্গুলি, প্রার্থী হয়েছেন পাপিয়া অধিকারী, হিরণকেও প্রার্থী করা হয়েছে। তবে তার যে বিধানসভা ছিল, সেই বিধানসভা থেকে খড়গপুর সদর থেকে সরিয়ে অন্যত্র তাকে প্রার্থী করা হয়েছে। টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, তাকে টালিগঞ্জে দাঁড় করানো হয়েছে। এই টালিগঞ্জ থেকে প্রার্থী হন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। হিঙ্গলগঞ্জে প্রার্থী রেখা পাত্র। বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। এদিকে প্রথম দফা প্রার্থী তালিকা নিয়ে কিন্তু এখনো ক্ষোভ বিক্ষোভ চলছে বিজেপির অন্দরেই। কিন্তু কোথাও টিকিট না পেয়ে ক্ষোভ, তো কোথাও টিকিট পাওয়া প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভ। এবার নদিয়া 2 কেন্দ্রে গতবারে জয়ী বিধায়কদের টিকিট দেওয়া নিয়েও বিদ্রোহী সুর। প্রার্থী বদল না করলে নির্দল প্রার্থী দাঁড় করানো হুঁশিয়ারি বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের। দেখুন। বাংলাতে আজ ফুটবে ভাই রে সবই পদ্ম ফুল, কোনো কাজ করে নাই 5 বছরের মধ্যে, আর চাকরি চাইতে গেলে ওরা পাশায় মারে লাঠি। রাজ্য বেঁচে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। তৃণমূলের দুর্গ ধসতে কোমর বেঁধে নেমেছে বিজেপি। 144 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে পদ্ম শিবির। শুরু হয়েছে প্রচারও। তবে এসবের মধ্যেই বিজেপির মাথা ব্যথার কারণ গোষ্ঠী কোন্দল। বিশেষত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে যারা টিকিট পাননি, যাদের টিকিট কাটা গিয়েছে, তাদের মধ্যে অসন্তোষ তুঙ্গে। শুধু টিকিট না দেওয়ার কারণে নয়, যাদের টিকিট দেওয়া হয়েছে তাদের নিয়েও বিজেপির একাংশের মধ্যে অসন্তোষ তীব্র। নদিয়ার হরিণঘাটা বিধানসভায় বিজেপির প্রার্থী পরিবর্তন করতে হবে, সেই দাবিতে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের একাংশের। হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে এবারও বিজেপি প্রার্থী অসীম সরকার। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তাঁরই বিরুদ্ধে সরব দলের একাংশ। অসীম সরকার দাঁড়ালে বিজেপির পুরনো কর্মীরা কাজ করবে না, এমন হুঁশিয়ারিও শোনা যাচ্ছে। দলকে ভেঙে টুকরো অসীম সরকারকে মানছি না, মানবো না। জনগণকে ভোট দিতে পারবো না, কারণ উনি পরে যে প্রতিশ্রুতি দিতেছে কোনো কাজ করে নাই 5 বছরের মধ্যে, চারটার কাজও করে নাই। চোরে মাস্তাতো ভাই, সেই মাস্তাতো ভাই নিয়ে এই করেছে। আর এর
মূল মাথা হচ্ছে অটল ঘোষ, বিপুল উকিল, এরা হচ্ছে 1 নম্বর হিস্সাবাজ। আর ওই হিস্সাবাজ তার সাথে অসীম বিশ্বাস আছে, তার চেয়ে তো বেশি হিস্সাবাজ। আমাদের অঞ্চল গঠন করার জন্য ও 30 লক্ষ টাকা নিয়েছে প্রধানের থেকে। দুর্নীতি থেকে বাঁচা, শিল্প হয় না বাংলায়, চাকরি হয় না বাংলায়। শুধু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভাতা, শ্রী এগুলো দিয়ে মানুষকে ভুলিয়ে রেখেছেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছেন। 26,000 চাকরি চলে গেল, ওর মধ্যে যোগ্য চাকরি প্রাপকরাও ছিল যারা চাকরি করত। এই জন্য মানুষ চাইছে একটু শান্তি, মানুষ চাইছে সুপ্রশাসন, মানুষ চাইছে সত্যি সত্যি নারীদের ইজ্জত রক্ষা হোক। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসকে নিয়েও তীব্র অসন্তোষ। প্রার্থী বদল না করলে নির্দল হিসেবে দাঁড় করানোর হুঁশিয়ারি বিজেপি কর্মী সমর্থকদের। এখানেও প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করছেন বিক্ষুব্ধরা। বগুলা কলেজ মাঠে বিজেপি কর্মী সমর্থকরা অসীম বিশ্বাসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে অবিলম্বে প্রার্থী বদল করার জন্য আন্দোলনের ডাক দিয়েছেন। পুরনো কোন দিন প্রধান ছিল সেই সময়কার প্যাড ছাপিয়ে সেই সার্টিফিকেট বিক্রি করছে 500 টাকা, 1000 টাকায়। ঠিক আছে, এটা আমরা প্রধান এসেছিল, আমাদের কাছে সেই রিপোর্ট দিয়ে গেছে। ঠিক আছে, যে অসীম বিশ্বাস সার্টিফিকেট বিক্রি করেছে, সার্টিফিকেট সেই বিক্রিগুলো কারো 500 টাকা, কারো 1000 টাকা, কারো 1500 টাকা এইভাবে নিয়েছে। শুধু হরিণঘাটে কিংবা রানাঘাট উত্তর পূর্বই নয়, আরো নানা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিয়ে বিক্ষোভের ছবি ধরা পড়ছে। ভোটের আগে কোন দোলকাটা কি কাটিয়ে উঠতে পারবে বিজেপি? কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিয়ে দ্রুত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুশীল দেবনাথ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ মুখোপাধ্যায়। আপনাদের দুজনকে স্বাগত জানাবো। আমি সুশীল দা, আজকে দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ হলো আপনাদের, কিন্তু প্রথম দফা প্রার্থী তালিকা নিয়ে তো এখনো মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ। নদিয়াতে এই দুই অসীমকে নিয়ে তো আপনাদের অসীম অস্বস্তি। আমাদের মধ্যে কোনো অস্বস্তি নেই। প্রথমত ইনারা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, নিচু লেভেলে সাংগঠনিক করে, ইনাদের দক্ষতা। এর আগের বিধানসভায় এনারা বিপুল ভোটে জয়লাভ করেছে। এইবারও 2026-এও আরও বেশি ভোট নিয়ে জয়লাভ করবে, এতে কোনো নেই। এটা তৃণমূলের প্রপাগান্ডা, এছাড়া কোনো বিষয় নাই। কিন্তু আপনার দলের কর্মীরাই তো ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন দাদা, তৃণমূল কোথায় এখানে? তারাই বলছেন যে এই অসীম সরকারের বিরুদ্ধে এইমস এর দুর্নীতির অভিযোগ, অসীম বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, প্রার্থী না বদল করলে বলছেন যে তারা বিক্ষুব্ধ। না, প্রার্থী বিক্ষুব্ধ অসীম না। এর আগের 21-এর বিধানসভায় উনি 15,200 ভোটে লিড নিয়ে যেতে, এবার 30,000 ভোটে জিতবে। এটা কোনো নাই। এটা তৃণমূল নিচুতলা থেকে কিছু বিক্ষিপ্ত এদের ছড়াচ্ছে। এটা কোনো অসীমদার যথেষ্ট মানে নিচু লেভেলে ভালোবাসা আছে, ওনাকে ভালোবাসেন, নিচু লেভেল নেমে কাজ করেন। কোনো বিক্ষোভ বলে কিছু নেই। অরূপদা কি বলবেন? সুশীলদা বলছেন যে আপনারা এটা করাচ্ছেন। প্রথমত বলি যে বিজেপির প্রার্থী আমাদের এ বিষয়ে কিছু বলার নেই, কারণ ওদের এটা আভ্যন্তরীণ বিষয়। কিন্তু তবুও একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে বিজেপির যারা নেতারা বলছেন, যে মানুষগুলো বলছেন, তো তারা তাদের দলের ব্যাপার, কাকে প্রার্থী করবে না সেটা আমাদের বলে। কিন্তু এটা বাস্তব যে অসীম সরকার হরিণঘাটে যিনি প্রার্থী ছিলেন বিজেপি, গত 5 বছর তাকে কোনো ডেভেলপমেন্টের কাজে দেখা যায়নি। এটা এক। দুই হচ্ছে যে তার কোনো ডেভেলপমেন্ট কোনোটাই, মানে তিনি বছরে 60 লাখ টাকা করে পান উন্নয়নের জন্য, তো হরিণঘাটায় কোথাও দেখা যায়নি আজ পর্যন্ত যে তিনি কোনো একটা কাজ করেছেন। এখন আর দ্বিতীয়ত হচ্ছে অসীমবাবুকে নিয়ে যে বিজেপির নেতারা বলছেন, যারা প্রাক্তন সভাপতি বিজেপি বলছেন, দেখুন এটা তো আমাদের বক্তব্য না, ওরাই ওদের বক্তব্য রাখছেন, আমরা কেউ বলিনি। এখন যদি ওদের প্রাক্তন বলছেন যে আপনারা এখানে কোথাও গিয়ে বলেনি, তাহলে ওরা আপনারা উস্কানি দিচ্ছেন। আমি তো বলছি, তাহলে তো ওদের দলের কন্ট্রোলটা আমরা করছি, তাহলে তো বলতে হবে ওদের যা প্রার্থী আমরাই করছি, তাই তো? তাহলে ওদের একটা জায়গায় স্বীকার করতে হবে যে তৃণমূল চালাচ্ছে বিজেপিকে। এক। দুই হচ্ছে স্বীকার করবেন, সুশীল স্বীকার করবেন তৃণমূল বিজেপিকে চালাচ্ছে। অনেক বিক্ষুব্ধ, তো ওরাই বলছে, আমরা বলছি না, ওরা বলছে। তাহলে এই দলের অস্তিত্ব কি আছে? আজকের এই দেখুন তাপসবাবুকে প্রার্থী করে তৃণমূল থেকে দাঁড় করে জিতেছেন। এইবার অসীমবাবু 30,000-এর বেশি ভোটে জিতছেন। এটা নিয়ে অসীমবাবু জিতেছেন। শুনুন,
মানুষ 30,000 বলে ভোট দিয়েছেন, 2026 মানুষ সালে ভোট অসীমবাবু দিয়েছিলেন, জিতছেন। আপনি শুনে আমরা মেনে রাখুন। নিয়েছিলাম। আমি বলছি কথা বলতে হবে, কথা বলতে দিতে হবে, তাহলে তো আমি কথা বলতে দেবো না। অসীম বাবুকে মানুষ ভোট দিয়েছে, এ নিয়ে দ্বিমত নেই, কিন্তু পরবর্তী মানুষ ভোট দেন কেন? একটা প্রার্থীকে চয়েস করেন, তার এলাকা উন্নয়ন থেকে শুরু করে উন্নয়ন করবে, পাশাপাশি সুখে দুঃখে পাশে পাওয়া যাবে, কিন্তু এই ভদ্রলোককে পাওয়া যায়নি। দ্বিতীয়ত এই ভদ্রলোকের যে ভাষা, মানে আমরা দেখেছি, এবার আমার কাছে এখনও আছে বেশ কিছু ভাষা উনি ব্যবহার করেন মহিলাদের নিয়ে, যে মানে খুব ভাষা ব্যবহার করেন একজন বিধায়ক। এই যদি ভাষা কথা, আমি একটা কথা বলতে, দেখুন ওদের নেতারা বলছেন বিজেপি হারবে, আর আমরা বলছি যে বিজেপি হেরে বসে আছে। অসীম বাবুকে মানুষ ভোট দিয়েছিল, মানুষ বুঝে গেছেন কাকে ভোট দিয়েছে। অরূপদা বলছেন হ্যাঁ, এবং গতবার আমি বলছি 30,000 ভোটে জিতবে বা তৃণমূলটায় তার পরিচিতি আছে, কিন্তু তার যে ল্যাঙ্গুয়েজ, তার ভাষা নিয়ে সমস্যা আছে, এবং বিজেপির অন্দরেই তো তার বিরুদ্ধে ক্ষোভ। আমাকে যাচ্ছে, আমি আপনাকে দেখাতে পারি, আমি এখনই ভিডিও দেখাতে পারি। উনি যে ভাষা প্রয়োগ করছেন অনেক সময় দেখি চরম বাজে ভাষা, এগুলো কি মানুষের কাছ থেকে ভাষা আসা পাওয়া যায়। বিরুদ্ধে যেতে পারে, যাবে? আমরা বহু ক্ষেত্রে দেখেছি। আপনার কি মনে হয় এগুলো অসীমদার বিরুদ্ধে যাবে? শুধু তো হরিণঘাটা নয়, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা বিজেপি প্রার্থী কেউ নিয়েও সমস্যা, অসীম বিশ্বাসকে নিয়েও। অসীমদাও আমাদের হচ্ছে পুরনো কার্যকর্তা, উনিও এর আগে জিতেছেন, এইবারও অসীমদা জিতছেন, ঠিক আছে। মেন কথা হচ্ছে তৃণমূলের এখন হচ্ছে কোনো জায়গা নেই, যে হচ্ছে ওনারা জিতছেন না যে এই জন্য মানে নানা রকম বিভ্রান্তি, ব্যক্তিগত আক্রমণ, এছাড়া ওনার কোনো প্রোপাগান্ডাই নেই তৃণমূলের, ঠিক আছে। তা তৃণমূলের পায়ের নিচে মাটি সরে গেছে, ওনারা বুঝতে পেরেছেন যে এবার ওনারা ক্ষমতায় আসছে না। 4ঠা মের পরে দেখা যাবে 2 অসীম বাবুই বিপুল সংখ্যক ভোটে জিতছেন এবং পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে বাস্তব, যেটা সাধারণ মানুষ এই পশ্চিমবাংলার বলছে। কিন্তু তাদের বিরুদ্ধে আপনাদের দলেই ক্ষোভ। কেউ বলছেন যে যদি প্রার্থী বদল না হয় তাহলে তারা নিজেরা দাঁড়িয়ে যাবেন ভোটে নির্দল হয়ে। এই বিড়ম্বনা কি করে সামাল দেবেন? বিজেপিতে কোনো ক্ষোভ নেই। প্রথমত বিজেপিতে কোনো ক্ষোভ নেই। বিজেপির একটা এইবার হচ্ছে সব থেকে ভালো কথা, প্রত্যেকটা জায়গায় পুরনো কার্যকর্তাদেরই আমাদের পার্টিতে হচ্ছে পদপ্রার্থী করা হয়েছে, ঠিক আছে, কোনো রকম ক্ষোভ নেই। কিন্তু এই যে আমরা কিছুক্ষণ আগে থেকে অনেক দ্বিতীয় দফার তৃণমূলরা ওনাদের বিরুদ্ধে ব্যক্তিগত হচ্ছে চক্রান্ত করে আসছে, ঠিক আছে, ব্যক্তিগত চক্রান্ত করে আসছে। এটা অনেক আগে থেকে ব্যক্তিগত চক্রান্ত তৃণমূলরা ওনার বিরুদ্ধে করে আসছে, কারণ জানে ওনারা আবার জিতছেন। তো ওনাদের বিরুদ্ধে এছাড়া কোন রকম রাজনৈতিক ভাবে পেরে না উঠে ব্যক্তিগত আক্রমণ, এরকম মানে বিভিন্ন রকম তার মানে অরূপদা যেটা বলছেন সেটা ঠিক, যে বিজেপিকে চালাচ্ছে তৃণমূল। বিজেপিকে কেন চালাতে হবে? বিজেপি আপনার দলে ক্ষোভ বিক্ষোভ, আপনার দলে ক্ষোভ বিক্ষোভ, আমি বলি আপনার দলে ক্ষোভ বিক্ষোভ তৃণমূল কি করে চালাবে? ওনার বক্তব্যকে আমি ওনার বক্তব্যকে ধরে বলেছি, আমি কথাটা ওনার বক্তব্যটা কি, ওনার বক্তব্যটা ধরে আমি বলেছি। তাহলে কি উনি বলতে চাইছেন? আমার বক্তব্যটা ছিল এরকম, উনি বলছেন যারা ওই পতাকা নিয়ে আছে তারা হচ্ছে তৃণমূল করে। তা এই যে ভদ্রলোক বলছেন যে বিজেপির প্রাক্তন নেতা ওদের সভাপতি ছিল, তাহলে কি আমার বক্তব্য হচ্ছে উনি কি তৃণমূলের সভাপতি ছিলেন না বিজেপির ছিলেন? তা উনি কি বলতে চাইছেন? আমি ওনার বক্তব্যটাকে বলেছি, উনি তো মানে বলতে চাইছেন যে তৃণমূল চালাচ্ছে বিজেপিকে। আমার বক্তব্য খুব ক্লিয়ার, একটা কথা খুব পরিষ্কার বলছি, বিজেপির যা হরিঙ্গাটা এখন যা রাজনৈতিক অবস্থান, অসীম বাবু নিয়ে মানুষ, অসীম বাবুকে নিয়ে মানুষ প্রচন্ড ক্ষিপ্ত, মানুষ প্রচন্ড, এবং তার অলরেডি আমরা দ্বিতীয় দফার যে তালিকা দিয়েছি সেখানে দেখছি যে প্রথম দফার দুজন প্রার্থীর নাম বদল করা হলো। আগামী দিনে কি এই সাধারণ কর্মীদের দাবি মেনে নেবে বিজেপি কর্মী, বিজেপি নেতারা? বিজেপি কর্মীদের কথা মেনে নেবেন বিজেপি কেন্দ্রীয় নেতারা? এটা নিয়ে তো দ্বিমত নেই। আপনাদের নির্বাচন আপনাদের দেখেছিলাম, আমরা হচ্ছে আমাদের আজকে আর সময় নেই। দুজনকেই ধন্যবাদ জানাবো, অরূপদা এবং সুশীল, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করতে হবে। তবে এই যে রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, প্রার্থীদের তালিকা বেরোচ্ছে, রাজনৈতিকভাবে বঙ্গের জমি উত্তপ্ত হচ্ছে, সেদিকে আমাদের নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। দেখতে এখন কলকাতা টিভি, রাত 3 7 দিন।